হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া জিওমর্ফিক প্রসেস এর যে সমস্ত ছোট প্রশ্ন হয়, মাল্টিপল টাইপ প্রশ্ন, সেই প্রশ্নগুলি সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো। আশা করছি পরীক্ষার সময় এই পুরো ভিডিওটা দেখলে তোমাদের প্রশ্নগুলো অ্যাটেম্প করতে সুবিধা হবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে এপিরোজেনিক কথাটির অর্থ হচ্ছে মহাদেশের উদ্ভব। নেক্সট হচ্ছে ওরস শব্দের অর্থ হচ্ছে পর্বত। অরোজেনি বা অরোজেনি শব্দটি প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী, তিনি হলেন তোমার গিলবার্ট। নেক্সট হচ্ছে যে সমতাবাদ তত্ত্ব, থিওরি অফ ইউনিফর্মিটেরাইনিজম প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী জেমস হাটন। তারপরে একটি মহাজাগতিক বস্তুর উদাহরণ হচ্ছে তোমার পর্বত। হ্যাঁ, ভঙ্গিল পর্বতের উৎপত্তি কোন আলোড়নের সঙ্গে সংযুক্ত? গিরিজনী আলোড়ন। তারপরে আরোহণ এবং অবরোহণের মিলিত ফল হচ্ছে তোমার পর্যায়ন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেড বা পর্যায়। আমরা যেখান থেকে গ্রেডেশন কথাটা এসেছে, গ্রেড বা পর্যায় কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। ক্ষয়জাত পর্বতের ক্রমাগত সঞ্চয়ের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে যে প্রক্রিয়া বলে সেটা হচ্ছে তোমার আরোহণ। আরোহণ মানে ক্ষয়, অবরোহণ মানে সঞ্চয়। নেক্সট হচ্ছে বহির্জাত শক্তির উদাহরণ নয় কোনটা? ভূমিকম্প। এটা অন্তর্জাত শক্তির উদাহরণ। নেক্সট হচ্ছে দেখো, নিম্নে যে জোড়াটি পারস্পরিক সম্পর্কযুক্ত আরোহণ এবং অবরোহণ এবং আবহবিকার, বাকিগুলো কিন্তু আরোহণ অবহিকার, আরোহণ বদ্বীপ এত থেকে অবরোহণ এবং আবহবিকার এই দুটো কিন্তু সম্পর্কযুক্ত। অর্থাৎ ক্ষয়, অবরোহণ মানে ক্ষয়, ক্ষয় হয় তোমার আবহবিকারের ফলে। এরপর দেখো, অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির উৎস কোনটা? অ্যাস্থেনোস্ফিয়ার, অর্থাৎ পরিচলন স্রোত। তারপর দেখো, ক্ষয়কারী শক্তি দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পেলে তাকে বলা হয় অবরোহণ। নেক্সট হচ্ছে ভূমিরূপ গঠনে যে প্রক্রিয়া প্রধান ভূমিরূপ গ্রহণ করে তা হলো তোমার পার্থিব প্রক্রিয়া। নেক্সট হচ্ছে সমতলীকরণ গঠিত হয় যে প্রক্রিয়া দ্বারা, সেটা হচ্ছে তোমার পর্যায়ন। এবার পুঞ্জিত ক্ষয় থেকে বা মাস ওয়াস্টিং থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো হবে হচ্ছে ধস মৃত্তিকা বিসর্পণ হলো যে ধরনের প্রক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। স্ক্রি বা ট্যালাস প্রধানত যে প্রক্রিয়া দ্বারা সংগঠিত হয় সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় নদী বা জলধারার ভূমিকা থাকে যে ধরনের, সেটা খুবই কম। পুঞ্জিত ক্ষয় ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন তোমার সার্ফ, তালবিষয়কার পরে সার্ফ। তারপর দেখো, বিসর্পণ কথার অর্থ হচ্ছে তোমার গড়িয়ে যাওয়া। সলিফ্লাকশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যান্ডারসন। পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলাস্তরে যে সমান্তরাল ফাটলের সৃষ্টি হয় তাকে বলা হয় তোমার টপলিং ক্ষত। ধসের কারণে খাড়াই ভূমিরূপ গড়ে উঠলে তাকে বলা হয় তোমার স্কার্পল্যান্ড। ঢালের দিকে শিলাস্রোতের প্রান্তভাগ যে প্রকৃতির হয় তাকে উত্তল ভাগ বলা হয়। কোনো ভগ্নস্তূপ যখন ঝুলন্ত ঢাল থেকে সরাসরি নিচের দিকে পতিত হয় তখন তাকে অবস্কর পতন বলে। হ্যাঁ, পার্মাফ্রস্ট অঞ্চলে বরফ গলা জল দ্বারা যে সম্পৃক্ত মৃত্তিকা প্রবাহ হয় তাকে বলা হয় তোমার কনজেলিফ্লাকশন। পুঞ্জিত ক্ষয়ের ধীর গতির প্রবাহ সংঘটিত হয় যে অঞ্চলে, তোমার শীতল পার্বত্য অঞ্চলে। নেক্সট যেটা আছে সেটা দেখো, বলছে কর্দম প্রবাহের গতিশীলতা ভূপ্রবাহের গতিশীলতা অপেক্ষা বেশি। সলিফ্লাকশন দেখা যায় কোন অঞ্চলে? মেরু এবং উচ্চ পার্বত্য অঞ্চলে। পুঞ্জিত ক্ষয় মূলত সংঘটিত হয় কোন অঞ্চলে? শুষ্ক অঞ্চলে। সলিফ্লাকশন হলো এক প্রকার ধীর প্রক্রিয়া। বর্তমানে কনজেলিফ্লাকশন শব্দের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার ক্রায়োচারবেশন। মৃত্তিকা বিসর্পণের অন্যতম কারণ হচ্ছে মৃত্তিকার শুষ্কতা এবং আর্দ্রতা। বক্রতল পথে শিলাস্তূপের স্খলন যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার স্লাম্প। সলিফ্লাকশন পরিবর্তে কনজেলিফ্লাকশন কথাটি প্রথম ব্যবহার করেন ডেলিক। এবার দেখো, হিমবাহের সম্পর্কে যে প্রশ্নগুলো আছে, বলছে প্লাইস্টোসিন হিমযুগে পৃথিবীর প্রায় যত শতাংশ স্থান হিমবাহ অধ্যুষিত ছিল? 30%। গ্রীষ্মকালের হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়। বর্তমানে মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চল হচ্ছে আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম হলো আলাস্কার হুবার্ড। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। পর্বতগাত্রে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে বলা হয় হিমরেখা। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হচ্ছে গ্রিনল্যান্ডের জ্যাক বসন। হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে যে ফাটল সৃষ্টি হয় তাকে বলে বাগসুন্ড। রসেমতানে হিমবাহ কার্যের যে প্রকারের ভূমিরূপ সেটা হচ্ছে তোমার ক্ষয় কার্যের ফলে।
হিমধাপে সৃষ্ট হ্রদগুলি যেটা নামে পরিচিত সেটা হচ্ছে তোমার প্যাটারনস্টার। পর্বত আরোহীদের ক্ষেত্রে হিমবাহের যে ভূমিরূপটি খুব বিপজ্জনক হিসাবে বিবেচিত সেটা হচ্ছে তোমার বাগসুন্ড। এরপর দেখো 47 বলছে ইউ আকৃতির উপত্যকা পরিপূর্ণ মাত্রায় বিকশিত হলে তাকে বলা হয় হিমদ্রোণী। গ্রাবরেখা ভূমিরূপ গঠিত হয় যে অঞ্চলে সেটা হচ্ছে তোমার হিমবাহ অধ্যুষিত অঞ্চলে। আকারে ছোট ফিয়র্ডকে বলা হয় তোমার ফিয়ার্ড। কেটল হ্রদ গঠিত হয় হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে। ভারতের পিরামিড শৃঙ্গের উদাহরণ হচ্ছে তোমার নীলকণ্ঠ, শিবলিঙ্গ, এই দুটো। ম্যাটারহর্নটা হবে না, অর্থাৎ এ এবং বি দুটোই। তারপর দেখো স্ক্যান্ডিনেভিয়ায় সার্ক পরিচিত যে নামে সেটা হলো তোমার জেটাল। তারপরে কোরি বা সার্কের অপর নাম হচ্ছে তোমার কন, বটন, জেটাল, এই তিনটেই হবে তোমার কোরি বা সার্কের অপর নাম। নেক্সট যেটা আছে দেখো হিমদ্রোণীর আকৃতি হিমদ্রোণীর আকৃতি যে আকারের হয় সেটা হচ্ছে তোমার ইউ আকৃতির। সার্ক কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সার্পেন্টিয়ার। তারপরে স্কটল্যান্ডে সার্ক যেটা নামে পরিচিত সেটা হচ্ছে তোমার স্কটল্যান্ডে কোরি নামে পরিচিত। মহাদেশীয় হিমবাহে যে তুষারমুক্ত পর্বতশৃঙ্গ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় নুনাটাক্স। হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত নয় যেটা সেটা হচ্ছে মোরেন। বাকিগুলো সবই তোমার হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে, যেমন ধরো এস্কার, বহির্গত সমভূমি, কেম এবং টেরাস। তারপর দেখো হিমবাহের তলদেশীয় ভূমিভাগে গড়ে ওঠে কোনটা? ভূমি গ্রাবরেখা। পাশাপাশি অবস্থিত দুটি করি বা সার্কের মধ্যবর্তী প্রাচীর যেটা নামে পরিচিত সেটা হচ্ছে তোমার এরিটি। তারপর দেখো একাধিক সার্ক বা করির মধ্যবর্তী চূড়ার মতো খাড়াভাবে অবস্থিত ভূমিরূপকে বলা হয় পিরামিড শৃঙ্গ বা হর্ন। হিমদ্রোণীতে রাইজার ও ট্রেড অংশের মধ্যবর্তী অংশকে বলা হয় রিজেল। ডিম ভর্তি ঝুড়ির ভূমিরূপ গঠিত হয় যে একাধিক ভূমিরূপের অবস্থানের দ্বারা সেটা হচ্ছে তোমার ড্রামলিন। কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে হিমবাহ গঠিত যে প্রকার ভূমিরূপ দেখা যায় সেটা হচ্ছে আগামুখ বা ইরাটিক। হিমবাহ দ্বারা বাহিত পদার্থ সরু লম্বা বাঁধের আকারে অবস্থান করলে তাকে বলা হয় গ্রাবরেখা। হিমবাহ দ্বারা কোমল শিলাস্তরের উপর সৃষ্ট গর্তকে বলা হয় হিমপরিখা। কেদারা বা ডেক চেয়ারের আকৃতি বিশিষ্ট ভূমিরূপ হচ্ছে তোমার সার্ক। এরপর দেখো হিমরেখার ক্ষেত্রে সঠিক বাক্যটি হলো তোমার হিমরেখার ঊর্ধ্বে সারা বছর বরফ জমে থাকে, হিমরেখার নিচে বরফ গলে যায়। উচ্চ অক্ষাংশের পার্বত্য অঞ্চলে হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে। এই সবগুলোই কিন্তু তোমার সঠিক কথা হবে। ঝুলন্ত উপত্যকার মতো দেখতে হয় উপহিমবাহ। হ্যাঁ, হিমবাহ প্রবাহের গতিপথে কঠিন শিলা অবস্থান করলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? ক্র্যাগ এবং টেল। বহির্ধৌত সমভূমির মধ্যে হিমবাহ গলে গিয়ে যে গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় কেটেল। তারপরে অমিলটি খুঁজে বের করো। এখানে দেখো গ্রাবরেখা, ড্রামলিন, আগামুখ এই প্রত্যেকটাই কিন্তু তোমার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, কিন্তু ভ্যালি ট্রেন যেটা আছে এটা কিন্তু তোমার নয়। এরপর দেখো করি বা সার্কের একেবারে সামনের অংশটিকে কি বলা হয়? বলা হয় চৌকাঠ বা থ্রেশোল্ড। এরপর দেখো কাস্ট ভূমিরূপ অর্থাৎ ভৌমজলের কার্যের ফলে যে ভূমিরূপ সেটা এবারে আমাদের আলোচনা করতে হবে। বলছে ফান্ডামেন্টালস অফ জিওগ্রাফি বইটির লেখক হচ্ছে হ্যাগেট। তারপরে কাস্ট ভূমিরূপের জন্য প্রয়োজনীয় নয় এমন উপাদানটি হচ্ছে তোমার তুষারপাত। তারপর দেখো পৃথিবীর দীর্ঘতম চুনাপাথর গুহা হলো তোমার ভিয়েতনামের হংসন দুং। পৃথিবীর গভীরতম চুনাপাথর গুহা হচ্ছে তোমার ককেশাস অঞ্চলের ভেরেফ কিনা। তারপর দেখো ভারতের গভীরতম চুনাপাথর গুহা হচ্ছে তোমার ভাইজ্যাকের বোরাকেব। ডোলাইন কথাটির অর্থ হচ্ছে তোমার অবনমিত ভূমিভাগ। চুনাপাথরযুক্ত অঞ্চলের ছাদ থেকে যে তীক্ষ্ণ ভূমিরূপ ঝুলন্ত অবস্থায় থাকে তাকে বলা হয় স্ট্যালাকটাইট। চুনাপাথরযুক্ত অঞ্চলে মেঝে থেকে উপরের দিকে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় স্ট্যালাগমাইট। ক্যালক টুফা শব্দটি যে অঞ্চলের ভূমিরূপের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে চুনাপাথর সমৃদ্ধ অঞ্চল। নেক্সট যেটা আছে ককপিটের দেশ কাকে বলা হয়? ওয়েস্ট ইন্ডিজের জামাইকাকে বলা হয়। নেক্সট হচ্ছে দেখো কাস্ট ভূমিরূপ প্রধানত যে শিলা দ্বারা গঠিত হয় সেটা হচ্ছে ডলোমাইট এবং চুনাপাথর। তারপর দেখো নিচে ক্ষয়জাত ভূমিরূপ নয় কোনটা? হেলিগমাইটটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ নয়। এবার দেখো শূন্যস্থান পূরণ। প্রথম হচ্ছে ভূ অভ্যন্তরে শক্তির প্রভাবে সৃষ্ট ধীর গতির ড্যাশ আলোড়নকে, উলম্ব আলোড়নকে তোমার মহীভাবক আলোড়ন বলে।
তারপর দেখো আকস্মিক আলোড়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি হচ্ছে তোমার ভূমিকম্প এবং অগ্নুদ্গম। পার্মাফ্রস্ট অঞ্চলে তোমার সলিফ্লাকশন প্রক্রিয়ায় গঠিত ত্রিকোণ আকৃতির বদ্বীপ বিশিষ্ট ভূমিরূপকে ডেট্রিটাল ফ্যান বলা হয়। নেক্সট দেখো এখানে আছে বাঘসুন সৃষ্টির পরবর্তী পর্যায়ে তোমার পর্বতগাত্র এবং সার্ক হিমবাহ এর মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে র্যান্ড ক্ল্যাফট বলা হয়। তারপরে নদী দ্বারা সৃষ্ট ভি আকৃতির উপত্যকা চলমান হিমবাহের প্রভাবে ইউ আকৃতির উপত্যকায় পরিণত হলে তাকে হিমধনি বা হিমবাহ বলা হয়। তারপর দেখো হিমবাহ প্রবাহ পথে কঠিন শিলার পিছনের দিকে কোমল শিলা অবস্থান করলে কঠিন শিলাকে ক্র্যাগ এবং পিছনের তোমার স্বল্প ঢাল বিশিষ্ট অংশকে টেল বলা হয়। কাস্ট অঞ্চলের একটি ক্ষয়জাত এবং একটি সঞ্চয়জাত ভূমিরূপের উদাহরণ হচ্ছে উভালা ও ড্রিপস্টোন। এবার দেখো বাক্যের পুনর্বিন্যাস। তো এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে আবহবিকার শিলাখণ্ডের আলগা স্তর এবং পুঞ্জিত ক্ষয়, এটা হবে তোমাদের উত্তর। এরপর দেখো হিমবাহের উৎপত্তির ক্রম পর্যায় অনুসারে সঠিক উত্তর কোনটা হবে? তুষার, বরফ, নেভে, ফার্ন এবং হিমবাহ, অর্থাৎ এই কয়েকটা পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু হিমবাহটা সৃষ্টি হয়। তারপর ফাটলের দৈর্ঘ্য এবং গভীরতার বিচারে ঊর্ধ্বক্রম অনুসারে সঠিক উত্তর হবে তোমার ক্রেভাস, র্যান্ডক্রাফট এবং বাঘসুন। এরপর দেখো হিমশিঁড়ির উপর থেকে নিচের অংশের সঠিক ক্রম নির্বাচন কোনটা হবে? রাইজার, রিজেল এবং ট্রেড। এবার দেখো কোনটা সত্য এবং মিথ্যা বিবৃতিটা বলছে হিমবাহ হয়তো নুড়ি, বালি, কাদা ইত্যাদি পর্বতসমূহ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে অনুচ্চ আঁকাবাঁকা শৈলশিলার মতো যে ভূমিরূপ গড়ে তোলে তাকে এস্কার বলে। হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে এস্কার গঠিত হয়। এখানে বলছে বিবৃতি 1, বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য। এরপর দেখো আছে বলছে বিবৃতি 1 বলছে আল্পস পর্বতের ম্যাটারহর্ন এক প্রকার সঞ্চয়জাত ভূমিরূপের উদাহরণ। বিবৃতি দিচ্ছে আল্পস এবং হিমালয় পার্বত্য অঞ্চলে অসংখ্য স্থানে হিমশিঁড়ি দেখা যায়। এখানে শুধুমাত্র বিবৃতি 2 এটা হচ্ছে তোমার সত্য, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো আছে পুঞ্জিত ক্ষয়ের কারণে ভূমিভাগের ঢালের আকৃতিগত পরিবর্তন হয়ে থাকে। পুঞ্জিত ক্ষয়ে জল পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ভূমিকা পালন করে। দেখো এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু সত্য। এরপর দেখো বলছে কাস্ট ভূমিরূপ চুনাপাথর এবং ডলোমাইট সমৃদ্ধ অঞ্চলে গঠিত হয়। আর 2 নম্বর কি বলছে? কাস্ট ভূমিরূপ গঠনে অধিক বৃষ্টিপাতের প্রয়োজন হয় না, এটা কিন্তু মিথ্যা। অর্থাৎ বিবৃতি 1টা হচ্ছে তোমার সত্য, এটাই সত্য, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো বলছে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া কাস্ট অঞ্চলে ভূমিরূপ গঠনে সংগঠিত হয়। 2 বলছে ভাগ ভূমিরূপটি একটি ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু মিথ্যা, অর্থাৎ দুটোই কিন্তু ভুল। এরপর দেখো নুনাটাক্স হলো বরফহীন প্রস্তরময় পিরামিড শৃঙ্গ। 2 বলছে আন্টার্কটিকার মাউন্ট তাকাহি একটি আদর্শ নুনাটাক। এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু সত্য। এবার দেখো এখানে স্তম্ভ মেলাতে বলছে, তো আবহবিকারের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার রেগোলিথ, ঠিক আছে। পুঞ্জিত ক্ষয় যেটা আছে তার সঙ্গে যুক্ত হচ্ছে ধস। আর হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপ যেটা আছে সেটা হচ্ছে তোমার হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে ড্রামলিন, হ্যাঁ। আর কাস্ট ভূমিরূপ অঞ্চল যেটা পড়ে আছে সেটা হচ্ছে ডোলাইন। তাহলে এই হচ্ছে উত্তর। এরপরে দেখো এখানে যেটা দেওয়া আছে স্তম্ভ মেলাও। প্রথমে পার্বত্য হিমবাহ, এটা হবে তোমার সি। তারপরে এটা পাদদেশীয় হিমবাহ হবে তোমার আন্টার্কটিকা। আর হিমবাহ যেটা আছে এটা হবে তোমার তোমার পাদদেশীয় হিমবাহ যেটা মহাদেশীয় হিমবাহ যেটা আছে এটা আন্টার্কটিকা হবে, আমি ভুল বললাম। আর এইটার সঙ্গে হবে ম্যালাসপিনা, পাদদেশীয় হিমবাহের সঙ্গে হবে ম্যালাসপিনা। এরপর দেখো যেটা আছে বলছে হিমবাহের পৃষ্ঠদেশের পদার্থের বহন করে, এটা হবে তোমার সুপ্রা গ্লেসিয়াল, এইটা হবে অ্যান্সার। তারপরে তাহলে পুঞ্জিত ক্ষয়ের প্রকারভেদের মধ্যে পড়ছে তোমার একটা, সেটা হচ্ছে সলিফ্লাকশন। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে যে কেটেল যেটা আছে, কেটেলটা তোমার যুক্ত হবে মোরেন বলয় বরাবর অবস্থিত গভীর গর্ত। তারপরে 2 নাম্বার যেটা আছে সেটা এস্কারটা হবে তোমার হিমোপাললিক শৈলশিরা। ড্রামলিন যেটা আছে ড্রামলিনটা হবে তোমার হিমবাহ টিলা। এবং টার্ন যেটা পড়ে আছে সেটা হবে তোমার এই 1 নাম্বার
সেটা হচ্ছে সার্কের বেষ্টিত হ্রদ। এরপর দেখো এখানে বিবৃতি এবং কারণ যেটা দিয়েছে, এখানে বলছে পর্যায়ন হলো বিভিন্ন বহির্জাত শক্তি দ্বারা ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মিলিত ফল। কারণ হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই সমতলীকরণ হয়। এখানে এ এবং আর অর্থাৎ রিজনটা সঠিক এবং এ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। এরপর দেখো 109 বলছে যে বিবৃতি দিচ্ছে মৃদু ঢাল বরাবর অসংখ্য শিলাখণ্ড যখন আগের অবস্থান থেকে আনুভূমিকভাবে দূরে সরে যায় তাকে শিলাখণ্ডের প্রসারণ বলে। এর কারণ কি বলছে, নিম্নদেশের শিলাস্তর পিচ্ছিল থাকায় শিলাখণ্ডের প্রসারণ তোমার সংঘটিত হয়। এখানে এ এবং আর সঠিক এবং এ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে তোমার আর, এটা হবে তোমাদের উত্তর। এরপর দেখো হচ্ছে মহাদেশীয় হিমবাহে নুনাটাক্স দেখা যায়। কারণ কি বলছে, মহাদেশীয় হিমবাহের বিস্তৃতি খুব বেশি হয় না। এখানে এ সঠিক কিন্তু বিটা হচ্ছে তোমার মিথ্যা, অর্থাৎ এটা কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয়। নেক্সট যেটা আছে বলছে হিমবাহের সঞ্চয়জাত উল্লেখযোগ্য ভূমিরূপ হলো করি বা সার্ক। কারণ হচ্ছে হিমবাহ ও তার সঙ্গে বাহিত প্রস্তরখণ্ডের ঘর্ষণে হিমবাহ উপত্যকায় আরাম কেদারা বা ডেক চেয়ারের মতো সার্ক দেখতে পাওয়া বা করি দেখতে পাওয়া যায়। বলছে এখানে এটা হচ্ছে মিথ্যা কিন্তু আরটা হচ্ছে সঠিক, অর্থাৎ এইটা ভুল, এইটা ঠিক। নেক্সট হচ্ছে তোমার কার্স্ট অঞ্চলে প্রবাহিত নদীপথে অনেক সময় সিঙ্ক হোল অবস্থান করে। এক্ষেত্রে অনেক সময় শুষ্ক উপত্যকা দেখা যায়। কারণ কি নদীর জল সিঙ্ক হোলে প্রবেশ করলে নদী উপত্যকার বড় অংশ জলশূন্য হয়ে পড়ে। এখানে এ এবং আর সঠিক এবং এ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর, অর্থাৎ এটা কিন্তু সঠিক। এরপর দেখো এরকম প্রশ্ন হবে যে সঠিক উত্তর কোনটা আছে। বহির্জাত প্রক্রিয়া যেটা আছে, বহির্জাত প্রক্রিয়াতে আরোহণ, অবরোহণ এবং জৈবিক, এটা হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া। বাকি যেগুলো আছে এগুলো অন্তর্জাত প্রক্রিয়ার কিছু কিছু ঢুকে আছে। এরপর দেখো এখানে এই যে ছবিটা দেওয়া আছে, এটা তোমার এখানে এটা হচ্ছে বাঘসুন্ড এর ছবি, অর্থাৎ এই যে ফাঁকটা আছে এটা হচ্ছে তোমার বাঘসুন্ডের ছবি। এরপর দেখো 115তে যেটা দিয়েছে, এখানে এই যে তোমার মার্ক করা আছে, এই যে তোমার এই যে দুটো মার্ক করা আছে, এই দুটো মার্ক হচ্ছে অবঘর্ষ এবং উৎপাটন এর ছবিকে নির্দেশ করছে। এরপর দেখো এইখানে কমন প্রক্রিয়া কোনটা হবে, অবঘর্ষণ, ঘর্ষণ, উৎপাটন এবং ভার লাঘবজনিত ভূমি প্রসারণ। এটা হচ্ছে হিমবাহের প্রক্রিয়া, ঠিক আছে। এই প্রক্রিয়াতে কিন্তু হিমবাহ তোমার ঘর্ষণ অর্থাৎ ক্ষয় করে থাকে। এরপর দেখো কেস এবং বেস্ট, এখানে কতগুলো কেস দিয়েছে, যেটা তোমার কোনটা ঠিক হবে সেটা বলতে বলছে। পার্বত্য হিমবাহের আকৃতি বা দৈর্ঘ্য নির্ভর করে তুষারপাতের পরিমাণ, তুষার ক্ষেত্রের আয়তন এবং উপত্যকার তাপমাত্রার উপর। বেশিরভাগ ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, রকি, আল্পস ইত্যাদি পর্বতের অসংখ্য হিমবাহের সৃষ্টি হয়েছে। যেমন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, সেটা তোমার উৎপত্তি হয়েছে। এরপর 117তে দেখো দিয়েছে, বলছে যে ধরনের পার্বত্য হিমবাহ দেখা যায়, যে ধরনের পার্বত্য হিমবাহ দেখা যায় সেটা হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ যে হিমবাহের উদাহরণ, সেটা হচ্ছে তোমার পার্বত্য হিমবাহ। এরপর দেখো বলছে যে নিম্নে অবস্থিত যে ভূপ্রাকৃতিক অঞ্চলে ক্রাস মালভূমির বিভিন্ন ভূমিরূপ পরিলক্ষিত হয় সেটা হচ্ছে চুনাপাথর যুক্ত অঞ্চলে। 102 বলছে ক্রাস মালভূমি অঞ্চলে অবস্থিত যে স্থানে, সেটা হচ্ছে ইউরোপ। 121 বলছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ যে প্রকার ভূমিরূপ দেখা যায় সেটা হচ্ছে তোমার ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে সৃষ্টি হয় তোমার জলপ্রপাত। হলো, এটা গেল তোমার 1 নাম্বার। এটা তোমার সাঁতরা পাবলিকেশনের বই এবং এটা তোমার প্রামাণিক এবং মৈত্র, এটা হচ্ছে এর রাইটার তোমাদের ফার্স্ট সেমিস্টার। এবার তোমার যে বইটা করব সেটা হচ্ছে তোমার এই যে পারুল প্রকাশনী, অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের যে বই, সেখানকার শর্ট প্রশ্নগুলো এবার আমরা এক এক করে দেখব। প্রথম যেটা আছে সেটা দেখো, বলছে ভূমিভাগ থেকে আলাদা হয়ে যাওয়া মৃত্তিকা এবং শিলাজাত পদার্থের অভিকর্ষের টানে নিম্নে পতিত হওয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। নেক্সট হচ্ছে যে ধস অপেক্ষা পুঞ্জ ক্ষয়ে দ্রব্য সামগ্রীর গতিবেগ কম হয়। পুঞ্জিত প্রবাহ ত্বরান্বিত হয় উভয় তোমার আর্দ্র জলবায়ুতে এবং খাড়া ঢালে, এই দুটোর জন্য কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো আছে বলছে ভূ আলোড়ন শক্তি যে প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে সেটি হলো তোমার ধস। ধসের মানুষসৃষ্ট কারণ হচ্ছে তোমার অরণ্যছেদন, পর্বতগাত্রের চাষ এবং পশুচারণ, এই সবগুলোই হবে। তারপরে হিমায়িত কিলক গঠিত হয় উচ্চ পর্বতগাত্রে। বৃষ্টির ফোঁটা যে প্রক্রিয়াকে সহায়তা করে সেটা হচ্ছে তোমার মৃত্তিকা বিসর্পণ। উদ্ভিদ আবরণহীন খাড়া পর্বতগাত্রে ভারী বর্ষণের ফলে ঘটে থাকে কর্দম প্রবাহ। বিপুল আয়তন জমাটবদ্ধ বরফ যা ভূপৃষ্ঠের ঢাল বেয়ে অত্যন্ত ধীরগতিতে এগিয়ে চলে তাকে বলা হয় হিমবাহ। তারপর দেখো তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে অজমাটবদ্ধ আলগা তুষারকণার যে স্তর সৃষ্টি হয় তাকে বলা হয় নেভে।
ফার্ন নেভে অপেক্ষা বেশি জমাটবদ্ধ তুষার। হিমরেখার ঊর্ধ্বে সারা বছর তুষার জমে থাকে। পাদদেশীয় হিমবাহের জিহ্বাকৃতি অগ্রভাগটিকে বলা হয় লোব। ভারতে পার্বত্য বা উপত্যকা হিমবাহগুলির অবস্থান তোমার হিমালয় পর্বতে এবং কারাকোরাম পর্বতে দুটোতেই হবে। মহাদেশীয় হিমবাহের অবস্থান হয় উচ্চ অক্ষাংশে। মেরু অঞ্চলে তোমার হিমরেখার অবস্থান হয় সমুদ্রতলে। হিমবাহের কার্যের ফলে যে ক্ষয় প্রক্রিয়ায় অমসৃণ ভূমিরূপ তৈরি হয় সেটা হচ্ছে তোমার উৎপাটন প্রক্রিয়া। হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি হয় ইউ আকৃতির। হিমবাহ উপত্যকার উপরের অংশে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপটা হচ্ছে তোমার করি। পাশাপাশি 3-4টি করি গঠিত হলে মধ্যে চূড়াটিকে বলা হয় পিরামিড চূড়া। হিমবাহের প্রান্তভাগে যেখানে বরফ গলে জলাধারার সৃষ্টি হয় সেখানে হিমবাহ এবং বরফ গলা জলের মিলিত কার্যে তৈরি হয় বহিবিধৌত সমভূমি। বহিবিধৌত সমভূমির সঞ্চয় হলো তোমার তোমার সবকটি হবে এখানে। এসকার, কেম এবং ভ্যালি ট্রেন 3টে আছে, 3টাই কিন্তু এখানে হবে। তারপর দেখো আছে হিমবাহ বাহিত বালু কর্দম সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ধাপ বা ঢিবি তৈরি করা হয় তাকে বলা হয় কেম। ভৌমজলের প্রধান উৎস হচ্ছে আবহ জল। কাস্ট ভূমিরূপ গঠিত হয় ভৌমজলের কার্যের ফলে। কাস্ট ভূমিরূপ হলো চুনাপাথর গঠিত ভূমিরূপ। অ্যাকুইফারকে বেষ্টনকারী সছিদ্র শিলাস্তর যার ফাঁকগুলি জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ্য শিলাস্তরের মতো আচরণ করে তাকে বলা হয় অ্যাকুইক্লুড। তারপর দেখো চুনাপাথর গুহার ভিতর চুন জমাট বেঁধে উচ্চতা বাড়লে তাকে বলা হয় স্ট্যালাগমাইট। চুনাপাথর গঠিত ভূমিরূপের আদর্শ দৃশ্য দেখা যায় বাসনিয়া এবং হার্জিগোনিয়ায়। চুনাপাথরের মেঝে একটি এবড়ো খেবড়ো ভূমিরূপ। চুনাপাথরের গুহায় চুনাপাথরের দ্রবণ শুরু হয়ে তোমার জমাট বেঁধে সৃষ্টি হয় তোমার স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এবং হেলিকটাইট সবগুলোই হবে। তারপর দেখো জলপূর্ণ নদী উপত্যকাগুলি সিঙ্ক হলে এসে শেষ হয় যে অঞ্চলে সেটা হচ্ছে তোমার চুনাপাথর গঠিত অঞ্চল। কার্স্ট ভূমিরূপ গঠিত হওয়ার অনুকূল অবস্থা হচ্ছে তোমার ভূপৃষ্ঠের কাছাকাছি চুনাপাথর জাতীয় দ্রবণীয় শিলা থাকা প্রয়োজন। শিলাস্তরে যথেষ্ট গভীর এবং সমুদ্র থাকা প্রয়োজন। অন্তত মাঝারি ধরনের বৃষ্টিতা হওয়া প্রয়োজন। এই সবগুলোই হচ্ছে তোমার এর অনুকূল পরিবেশ। ভৌমজলের প্রধান উৎস হচ্ছে তোমার মিটিওরিক জল। চুনাপাথরযুক্ত অঞ্চলে অদ্রবণীয় লাল কর্দমময় স্তরটি হচ্ছে তোমার টেরারোসা। স্বল্প ঢালু চুনাপাথর গঠিত অঞ্চলে যে ভূমিরূপটি দেখা যায় সেটা হচ্ছে তোমার হামস। নক্ষত্র আকৃতি বিশিষ্ট ডোলাইনকে বলা হয় ককপিট। বিশ্বের গভীরতম গুহাটি হচ্ছে তোমার গুফার বার্জার। গুহায় দ্রবীভূত চুন জমে আড়াআড়িভাবে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপটি হচ্ছে তোমার হেলিকটাইট। পেপিনো হিল কোন ভূমিরূপের মধ্যে দেখা যায় তোমার পোলজে ভূমিরূপের মধ্যে। এবার শূন্যস্থান পূরণ। অভিকর্ষের টানে মৃত্তিকা এবং সূক্ষ্ম পদার্থের ধীর গতিতে পাহাড়ের গা বেয়ে নেমে আসাকে বলা হয় মৃত্তিকা বিসর্পণ। কর্দম প্রবাহ একটা দ্রুত প্রক্রিয়া। সলিডিফ্লাকশন প্রক্রিয়াটি কার্যকরী হয় মেরু অঞ্চলে। শুষ্ক দ্রব্যাদির খুব দ্রুত অবনমনকে বলা হয় ধস। বিখণ্ডিত শিলার খাড়া দেয়াল বেয়ে দ্রুত নিচে নেমে আসাকে বলা হয় শিলাপ্রপাত। যে কাল্পনিক সীমারেখার ঊর্ধ্বে সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে বলা হয় হিমরেখা। সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি বিশিষ্ট বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। অবঘর্ষ হিমবাহের একটি বহন প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের সঙ্গে ভূপৃষ্ঠে ঘর্ষণে তোমার মসৃণ ভূমিরূপ সৃষ্টি হয়। নেক্সট দেখো যেটা আছে মসৃণ ভূমিরূপ সৃষ্টি হয়। এরপর দেখো এখানে আছে মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে বরফ মুক্ত শৃঙ্গগুলিকে নুনাটাক্স বলে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গ্রাবরেখার সৃষ্টি হয়। তারপর দেখো হিমবাহ উপত্যকায় সৃষ্ট হ্রদটা হচ্ছে তোমার করি হ্রদ। পাশাপাশি দুটি করি বা সার্ক ক্ষয়ের ফলে গঠিত হলে করাতে দাঁতের মতো মাঝখানের উঁচু খাড়া অংশটিকে বলা হয় এরিটি। হিমবাহ বাহিত প্রস্তরখণ্ড ও বালির দ্বারা গঠিত আঁকা বাঁকা সংকীর্ণ শৈলশিরাকে এসকার বলে। বহিবিধৌত সমভূমিতে গড়ে ওঠা গর্তগুলিতে কেটল হ্রদের সৃষ্টি হয়। হিমবাহ পৃষ্ঠে গড়ে ওঠা সমান্তরাল ও উলম্ব ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়। হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলা খণ্ডের পিছনে কোনো নরম শিলা থাকলে গড়ে ওঠে তোমার ক্র্যাগ এবং টেল ভূমিরূপ। তারপর দেখো হিমবাহের ক্ষয়ের ফলে ঢিবির ন্যায় শিলাস্তর চারিদিকে তোমার মসৃণ আকার প্রাপ্ত হলে তাকে তোমার কুজ বলা হয়।
তারপর দেখো আছে বাস্কেট অফ এগ রিলিফ বলা হয় তোমার ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে। তারপরে তোমার পার্বত্য উপত্যকার হিমবাহের বৈষম্যমূলক ক্ষয়কার্যের দরুন সৃষ্ট ধাপের ভিতরের দিকে তোমার প্যাটার্নস্টার হ্রদ তৈরি হয়। ভৌম জলস্তরের উপরিস্থিত শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয় তাকে বলা হয় তোমার ভ্যাদোস জল। নেক্সট হচ্ছে আর্টেজীয় জলের উৎস হচ্ছে তোমার বৃষ্টির জল। তারপর দেখো আছে ড্যাশ শিলা গঠিত ভূমিরূপে নদী মাঝে মাঝে ভূগর্ভে অদৃশ্য হয়ে যায়। তোমার এটা ড্যাশ শিলা গঠিত ভূমিরূপে নদী মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়, এটা হবে চুনাপাথর গঠিত অঞ্চলে। তারপর দেখো চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ফলে লাল কর্দমময় মৃত্তিকাকে টেরারোসা বলে। তারপরে কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাঁদল আকৃতির গর্তকে বলা হয় সিঙ্ক হোল। তারপরে দেখো কাস্ট ভূমিরূপে দ্রবণ কার্যের ফলে গুহার ছাদের অংশবিশিষ্ট পাতলা হয়ে ধসে পড়লে যে গর্তের সৃষ্টি হয় তাকে ডোলাইন বলা হয়। চুনাপাথরে বহু গর্ত ও মাঠ বিশিষ্ট ভূমিরূপকে ল্যাপিস বলা হয়। দ্রবণ কার্যের ফলে সৃষ্ট সিঙ্কহোলগুলি পরস্পর মিলিত হয়ে বৃহৎ আকার গর্তগুলি উভালা নামে পরিচিত। জলস্তরের উপরিস্থিত শিলাস্তরের মধ্যে ভ্যাদোস জল প্রবাহিত হয়। সবিরাম সম্পৃক্ত স্তরের নিচের স্তরটি হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। এবার দেখো এখানে তোমার ম্যাচ দিয়েছে, যেখানে তোমার এখানে স্থূল ক্ষয়িত পদার্থের শুষ্ক অবস্থায় অধোগমন, এটা তোমার এই 3 নাম্বার ট্যালাস বিসর্পণটা হবে। মৃত্তিকার ধীর গতিতে অধোগমন, এটা তোমার 4 নাম্বার, এই যে এখানে তোমার মৃত্তিকা বিসর্পণটা হবে তোমার উত্তর। নেক্সট আছে তোমার তুষার গলা জলের সাহায্যে অধোগমন। তুষার গলা জলের সাহায্যে অধোগমন যেটা, সেটা তোমার সলিফ্লাকশনটা হবে। এবার ডি দেওয়া আছে ধস এবং প্রবাহ দুই একসঙ্গে ঘটে তোমার এই 2 নম্বর যেটা আছে পুঞ্জ দ্রব্যাদির প্রসারণ, এটা হবে উত্তর। এরপর দেখো এখানে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার নিমজ্জিত হিমবাহ উপত্যকা, এটা হবে হিমদ্রোণী। তারপরে তোমার ইউ আকৃতির হিমবাহ উপত্যকা, আমি ভুল বললাম, নিমজ্জিত হিমবাহ উপত্যকা ফিয়র্ড হবে। ইউ আকৃতির হিমবাহ উপত্যকা, এটা হবে হিমদ্রোণী। তারপরে তোমার উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি, এটা হবে ঝুলন্ত উপত্যকা। তারপরে তোমার যেটা আছে ডি, যেটা আছে হিমবাহের গতিপথে কঠিন শিলাখণ্ড, এটা হবে তোমার ক্র্যাগ নামে পরিচিত। আর উল্টানো নৌকার মতো যে তোমার ভূমিরূপ, সেটা হচ্ছে তোমার ড্রামলিনটা হবে উত্তর। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে তোমার ম্যালাস্পিনা। তারপর আছে তোমার পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে তোমার ল্যাম্বার্ট। নেক্সট হচ্ছে তোমার পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে তোমার হুবার্ড। আর দীর্ঘতম হিমবাহ, ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে তোমার সিয়াচেন। তাহলে এই হলো তোমার উত্তর। নেক্সট দেখো এখানে আছে চুনাপাথর স্তরে গভীর এবং খাড়া উপত্যকা, এটা গিরিখাত। তারপর আছে তোমার নক্ষত্র আকৃতির ডোলাইন, এটাকে বলছে তোমার ককপিট। নেক্সট হচ্ছে তোমার বিশাল অগভীর সরার ন্যায় ভূমিরূপ, এটা হবে তোমার দ্রবণ প্যান। তারপরে তোমার আছে সিঙ্কহোলের সঙ্গে যুক্ত নল সদৃশ পথ, এটা হবে পোনার। তারপরে দেখো ডোলাইনের সৃষ্ট জলাধার, সেটা হবে কাস্ট হ্রদ। এটা গেল উত্তর। এবার দেখো এখানে সত্য মিথ্যা যেটা হবে সেটা বলছে যে বিবৃতি এ বলছে যে চুনাপাথর ক্ষয়প্রাপ্ত হয় দ্রবণ কার্যের ফলে, এর বিবৃতি দিচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাম্পস গঠিত হয়। এখানে এটা সত্য, বিটা হচ্ছে মিথ্যা। নেক্সট হচ্ছে কাস্ট সমভূমি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমভূমি। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে স্তম্ভ ও পিলার গঠিত হয়। এখানে এটা মিথ্যা, এইটা হচ্ছে তোমার সত্য। এরপর দেখো উভালা এবং পলজি উভয়ই চুনাপাথর অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বৃহৎ আকার গর্ত। আর বি বলছে যে নদী উপত্যকায় সারা বছর জল থাকে না তাকে অন্ধ উপত্যকা বলা হয়। এখানে কিন্তু দেখো এটা এবং বিটা দুটোই কিন্তু মিথ্যা, অর্থাৎ দুটো স্টেটসম্যানই কিন্তু ভুল। নেক্সট হচ্ছে ভৌমজলের দ্রবণজনিত ক্ষয়ের ফলে চুনাপাথরের ধস নামলে অভ্যন্তরে যে শূন্যস্থান সৃষ্টি হয় তাকে গুহা বলে। আর বি কি বলছে পোলজের উপরিভাগে অবশিষ্ট পাহাড় রূপে হাম্পস অবস্থান করে। এখানে এ এবং বি দুটোই কিন্তু সত্য। নেক্সট হচ্ছে দেখো বহির্জাত প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যা ভূমির উপর পরিবর্তন সাধনে ভিতর থেকে কার্যকরী হয়। কারণ কি নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি ভূপৃষ্ঠের ওপর ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়া দ্বারা পরিবর্তন সাধন করে। এখানে বিবৃতি এ ভুল কিন্তু কারণ আর ঠিক, ঠিক আছে, অর্থাৎ এইটা ঠিক কিন্তু এইটা হচ্ছে ভুল। নেক্সট হচ্ছে দেখো পুঞ্জ প্রবাহ কোনো ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি দ্বারা ঘটে না, পুঞ্জ প্রবাহ ঘটে অভিকর্ষের টানে। এখানে
এটা বিবৃতি এ এবং কারণ আর উভয়ই কিন্তু ঠিক, এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয়। নেক্সট হচ্ছে হিমবাহকে বরফের নদী বলা হয়। বিপুল আয়তন জমাট বাঁধা বরফ ভূখণ্ডের ঢাল বেয়ে নেমে আসে। এখানে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই ঠিক, এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয় না। নেক্সট হচ্ছে দেখো, ভূপৃষ্ঠ থেকে ভৌম জলপৃষ্ঠ পর্যন্ত যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, জলের মধ্য দিয়ে অভিকর্ষের টানে নিচে সম্পৃক্ত স্তরে পৌঁছায়, তাকে ভ্যাদস স্তর বলা হয়। কারণ কি, সেচ কার্য জল উত্তোলনের ফলে এই অংশ সম্পৃক্ত হয় না। এখানে তোমার বিবৃতি এ ঠিক, কিন্তু কারণ আরটা কিন্তু ভুল। এবার দেখো এখানে একটা ছবি দিয়েছে, এবং সেই ছবিগুলোকে এখানে বলছে কোনটা কি ছবি, অর্থাৎ 1 নম্বরটা, 2 নম্বরটা, 3 নম্বর, 4 নম্বর কোনটা। তাহলে 1 নম্বর দিয়েছে গুহা, 2 নম্বর দিয়েছে পিলার, 3 নম্বর দিয়েছে স্ট্যালাকটাইট, এবং 4 নম্বর দিয়েছে স্ট্যালাগমাইট। এটাই হবে তোমার সঠিক উত্তর। এবার দেখো, পুঞ্জিত ক্ষয় বলতে বোঝায় ভূমিভাগ থেকে শিলাখণ্ড আলগা হয়ে পড়া এবং অভিকর্ষে অধোগামী হওয়া। পুঞ্জ ক্ষয় পদার্থ এবং অধোগমনের সম্পর্কের ভিত্তিতে সঠিক বিকল্প কোনটি? এটা হচ্ছে আবহবিকার পুঞ্জ পদার্থ অভিকর্ষের টানে অধোগমন করে। এবার চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়। চুনাপাথর অঞ্চলে ভৌমজলের কার্যের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি? সঠিক বিকল্প হচ্ছে চুনাপাথর একটি দ্রবণীয় শিলা, এবং কার্বনেশন প্রক্রিয়া কার্যকরী হয়ে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে। নেক্সট হচ্ছে সঠিক তথ্য সাজাতে বলছে এখানে দেখো প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই 4 নাম্বারটা হবে প্রথম, অর্থাৎ পার্বত্য উপত্যকা হিমবাহের ক্ষেত্রে ছোট ছোট হিমবাহ দুপাশ থেকে প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। তারপর হবে 2 নাম্বার, এটা হচ্ছে তোমার প্রধান হিমবাহ উপত্যকা শাখা হিমবাহের তুলনায় অনেক গভীর এবং বৃহৎ হয়। নেক্সট হচ্ছে 1 নাম্বার, হিমবাহ সরে গেলে প্রধান হিমবাহ উপত্যকার তুলনায় শাখা হিমবাহ অনেক উঁচুতে অবস্থান করে, ঝুলন্ত উপত্যকায় অবস্থান করে। লাস্ট হচ্ছে 3 নম্বর, জলপ্রপাতের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে তোমার জলপ্রপাতের সৃষ্টির প্রক্রিয়াটাকে বলেছে। নেক্সট 88-এ যেটা আছে সেটা প্রথম যেটা হবে 4 নাম্বার, বলছে হাজার হাজার বছর ধরে দৈর্ঘ্যের বৃদ্ধি পেয়ে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট মিলিত হয়ে স্তম্ভ বা পিলার গঠন করে। নেক্সট হচ্ছে 3 নাম্বার হবে, চুনাপাথরকে দ্রবীভূত করে চুন মিশ্রিত জল গুহার ছাদ থেকে অতি ধীরে ধীরে চুইয়ে নামে। তারপর হবে তোমার 1 নাম্বারটা বলছে গুহার ছাদ থেকে চুনাপাথর জমে ঝুলতে থাকে এবং মেঝেতে ও চুন জমতে থাকে। নেক্সট হবে তোমার 2 নাম্বারটা, ছাদ থেকে ঝুলন্ত স্ট্যালাকটাইট নিচের দিকে দৈর্ঘ্য বাড়ে এবং মেঝে থেকে স্ট্যালাগমাইট উঁচুতে উঠতে থাকে। এবং সবশেষে হচ্ছে তোমার এই 4 নাম্বারটা, সেটা হচ্ছে তোমার কার্বনেশন। সবশেষে হচ্ছে তোমার 5 নাম্বার, সবশেষে হবে তোমার 5 নাম্বার, হাজার হাজার দৈর্ঘ্যের বৃদ্ধি পেয়ে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট মিলিত হয়ে স্তম্ভ বা পিলার গঠন করে। এটা হলো তোমার। এরপর দেখো, দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ক্লিক এবং ডাইক, এটা পরপর কীভাবে আছে। প্রথম আছে 4 নাম্বারটা, চুনাপাথর অঞ্চলে ফাটল বা ছিদ্রপথের মধ্য দিয়ে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল ভূগর্ভে প্রবেশ করার সময় চুনাপাথর জলে দ্রবীভূত হয়। তারপর হবে 2 নাম্বারটা, এর ফলে ফাটল এবং ছিদ্র প্রসারিত হয়। নেক্সট হচ্ছে 1 নাম্বার, বিভিন্ন ফাটল ক্রমে ক্ষয়প্রাপ্ত এবং প্রসারিত হওয়ায় শিলার এক অংশ থেকে অন্য অংশ আলাদা হয়ে যায়। এবং সবশেষে হচ্ছে 3 নাম্বার, যে বিচ্ছিন্ন দুটি ফাটলের মধ্যবর্তী উন্মুক্ত প্রায় আয়তাকার শিলাকে ক্লিন্ট এবং দুটি ক্লিন্টের মধ্যবর্তী ফাটলের সৃষ্ট গর্তকে গ্রাইক বলে। তাহলে এই গেল তোমার এটার উত্তর। এরপর দেখো, আমরা রায় মার্টিন থেকে যেগুলো পাবো সেগুলো আলোচনা করব। রায় মার্টিনের 60 যে বইটা আছে সেখান থেকে কি কি পাওয়া যায় এবার একটু দেখছি। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে বলছে, যে সমস্ত প্রক্রিয়ায় তোমার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন সম্পন্ন হয় তাকে বলা হয় ভূগাঠনিক প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। প্রদত্ত যে বহির্জাত প্রক্রিয়া নয় সেটা হচ্ছে অগ্নুদ্গম, এটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। আবহবিকারগ্রস্ত চূর্ণীকৃত পদার্থসমূহ কোনো প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচে নেমে এলে তাকে বলা হয় পুঞ্জ সঞ্চলন। তারপর দেখো, প্রথম পুঞ্জ সঞ্চলনের ধারণা দেয় সার্প। বিজ্ঞানী স্টুয়ার্ট সার্প কত খ্রিস্টাব্দে প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা দেয়? 1938 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, ভারতের সর্বাধিক পুঞ্জ সঞ্চালন ঘটে হিমালয় পার্বত্য অঞ্চলে। কোন ভূবিজ্ঞানী পুঞ্জ সঞ্চালনের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করেন? সার্প। তারপর দেখো, উচ্চতার সঙ্গে পুঞ্জ সঞ্চালনের সম্পর্কটি হচ্ছে সমানুপাতিক। ভূমির ঢাল অধিক হলে পুঞ্জ সঞ্চালনের পরিমাণ বৃদ্ধি পায়। কালিম্পং জেলায় ধসের প্রধান কারণ হচ্ছে ধাপ চাষ। নিরাপত্তা সূচক 1 এর অধিক হলে পুঞ্জিত ক্ষয় অবশ্যম্ভাবী। নেক্সট হচ্ছে
তোমার পুঞ্জ সঞ্চলনজাত পদার্থ ভূপৃষ্ঠে স্তূপাকৃতিভাবে সঞ্চিত হয়ে যে কোণ তৈরি করে তাকে বলা হয় রিপোজ কোণ। রিপোজ কোণের মান 0 থেকে 90 ডিগ্রি। শিথিল পদার্থসমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে এলে তাকে বলা হয় বিসর্পণ। বিসর্পণের গতিবেগ অনুধাবনযোগ্য নয়। বিসর্পণ মূলত 4 ধরনের হয়ে থাকে। কোনো উচ্চভূমির ঢাল বরাবর চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড রেগলিত নিচে নেমে এলে তাকে বলা হয় শিলা বিসর্পণ। নেক্সট হচ্ছে যে স্ক্রি বা ট্যালাস জল সম্পৃক্ত হয়ে অভিকর্ষের টানে নিচের দিকে নেমে এলে তাকে বলা হয় ট্যালাস বিসর্পণ। কোনো বিজ্ঞানী কলোরাডো পার্বত্য অঞ্চলে 26 ডিগ্রি থেকে 36 ডিগ্রি নতি বিশিষ্ট ট্যালাস পর্যবেক্ষণ করেন, সেটা হচ্ছে তোমার বেহরে। তারপরে দেখো সলিফ্লাক্সান এবং জেলিফ্লাক্সান কোন ধরনের পুঞ্জিত ক্ষয়? ধীর প্রবাহ। সলিফ্লাক্সান কথার অর্থ হচ্ছে তোমার মৃত্তিকা প্রবাহ। তারপর দেখো কোনো মানুষের কানের লতির ন্যায় গোলাকার অভিক্ষিপ্ত আকারে অবস্থান করে সলিফ্লাক্সান। সলিফ্লাক্সান ভূমির কৌণিক ঢাল হয় তোমার 2 থেকে 3 ডিগ্রি। অধ্যারোপিত লোভ সৃষ্টি হয় পুঞ্জ সঞ্চলনের ফলে। চিরতুষার আবৃত স্তরের উপর থাকা শিথিল পদার্থ বরফ গলা জলের সঙ্গে মিশে পর্বত গাত্র বরাবর অত্যন্ত ধীর গতিতে স্থানান্তরিত হলে তাকে বলা হয় জেলিফ্লাক্সান। কত সালে প্রথম কনজেলিফ্লাক্সান শব্দটি ব্যবহৃত হয়? 1951 সালে। মৃত্তিকা প্রবাহ দেখা যায় আয়ারল্যান্ডে। কোনো অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায় আর্দ্র অঞ্চলে। মৃত্তিকার সূক্ষ্ম কণা বা দানা জলের মাধ্যমে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে পর্বতের গা বেয়ে নিচে এলে তাকে বলা হয় কর্দম প্রবাহ। কর্দম প্রবাহে মৃত্তিকার ঢাল হয় 35 থেকে 50 ডিগ্রি। নেক্সট হচ্ছে যে ভূবিজ্ঞানী শার্পের মতে অনেকগুলি পুঞ্জ সঞ্চলনের সম্মিলিত রূপকে বলা হয় ভূমিধস। ভূমিধস কথার আক্ষরিক অর্থ হলো ভূমিভাগের কোনো অংশের আংশিক স্খলন। 2011 সালে সিকিমের ধসের প্রধান কারণ ছিল ভূমিকম্প। নেক্সট দেখো অত্যধিক বৃষ্টিপাতের কারণে ধস দেখা যায় উত্তরাখণ্ডের নৈনিতালে। 1993 সালে নাগাল্যান্ড এবং মিজোরামের ধস সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বৃক্ষছেদন। ভারতের উত্তর পূর্বাংশের রাজ্যগুলিতে প্রায়ই ধস লক্ষ্য করা যায় অবৈজ্ঞানিক কৃষিকাজের ফলে। মাড স্লাইড কথাটি প্রথম কত সালে ব্যবহৃত হয়? 1874 সালে। বর্তমান সময় অনুযায়ী ভূমিধসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে 186 মাইল পার ঘন্টা। উত্তরাখণ্ডের কোনো অঞ্চলে অবস্কর স্খলনের চিহ্ন পাওয়া গেছে বরুণা। 1970 সালে ঋষিকেশ বদ্রীনাথ জাতীয় সড়ক পথে বাধা সৃষ্টির প্রধান কারণ ছিল অবস্কর স্খলন। কোনো বিখণ্ডিত শিলা বা প্রস্তরখণ্ড যখন তার স্খলন তল থেকে আনুভূমিকভাবে নিকটবর্তী অঞ্চলে নেমে আসে তখন তাকে বলা হয় ট্রান্সলেশনাল ধস। তারপর তোমার আছে শিলার দারণ ফাটল ভূমিতল এবং স্তরায়ন তল বরাবর শিলাখণ্ড গড়িয়ে নিচে নেমে এলে তাকে বলা হয় শিলাস্খলন। শিলার আকৃতির প্রস্তরখণ্ডের অভিকর্ষের টানে অপসারণকে বলা হয় প্রস্থচ্ছায়ী স্খলন। সাধারণত কোনো ধরনের ভূমিঢালে তোমার স্ল্যাম্প দেখা যায়, সেটা হচ্ছে মাঝারি। স্ল্যাম্প এর ধাপগুলির উচ্চতা হয় 20 থেকে 150 সেন্টিমিটার। স্ল্যাম্পের প্রভাবে ভূভাগের আকৃতি হয় অনেকটা চামচের মতো। পাহাড়ের খাড়া ঢাল বরাবর অসংবদ্ধ রেগলিত এবং শিলাসমূহ ক্রমান্বয়ে পরপর কতকগুলি ধাপে নেমে আসলে তাকে বলা হয় বহু আবর্তনশীল স্ল্যাম। পর্বতের খাড়া ঢাল অনুসরণ করে আবহবিকারগ্রস্ত পদার্থ রেগলিত শিলাখণ্ড প্রভৃতি হঠাৎ কোনো প্রকার মাধ্যম ছাড়া নিচে নেমে এলে তাকে বলা হয় প্রপাত। 1857 থেকে 2011 সাল পর্যন্ত ইও স্মৃতিতে প্রপাত ধসের সংখ্যা ছিল 1000টি। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় যে ধরনের ধস দেখা যায় তা হলো টপেল। জম্মু শ্রীনগর জাতীয় সড়কে খুনি নালা অঞ্চলের কত কিলোমিটার দূরে শিলাপতনের চিহ্ন লক্ষ্য করা যায়? 167 কিলোমিটার। কোনো মসৃণ তল বরাবর বড় বড় শিলাখণ্ড আদিশিলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিনা বাধায় নিচে দ্রুত পতিত হলে তাকে বলা হয় ব্লক গ্লাইডিং। তারপর দেখো কালিম্পংয়ে ব্লক গ্লাইড দেখা যায় ফিলাইট সিস্টের মসৃণ দেওয়ালে। তারপরে গ্লাইড শব্দের অর্থ হচ্ছে হড়কে পড়া। মৃত্তিকা কোনো প্রকার মাধ্যম ছাড়াই সরাসরি উলম্বভাবে নিচে পড়লে তাকে বলা হয় মৃত্তিকা প্রপাত। পুঞ্জিত স্খলনের ফলে ঢালের উপরিভাগ থেকে আসা অসংবদ্ধ পদার্থসমূহের সঞ্চয়কে বলা হয় কুলুভিয়াম। 1970 সালে আন্দিজ পর্বতে ঘটা অবস্কর প্রপাতের গতিবেগ ছিল 480 কিলোমিটার পার ঘন্টা। পার্বত্য অঞ্চলে অবস্কর সম্প্রপাত যে নামে পরিচিত সেটা হলো হিমানি সম্প্রপাত। যে সকল অঞ্চলে প্রায়ই অবস্কর সম্প্রপাত ঘটে সেখানে যদি ঢাল বরাবর খাতের সৃষ্টি হয় তাকে বলা হয় অভলাঞ্চেস ট্রুটস। তারপরে দেখো ভূমিভাগের
ভূমি ঢালের উপরে থাকা মৃত্তিকা, শিলাখণ্ড, প্রস্তরখণ্ড প্রভৃতি ঢালের নতির দিক বা অন্য কোনো দিকে সরে না গিয়ে নিচের দিকে বসে গেলে তাকে বলা হয় অবনমন। প্রকৃতি অনুযায়ী অবনমনকে কটি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে। রানীগঞ্জ আসানসোল কয়লাখনি অঞ্চলে অবৈজ্ঞানিক প্রথায় কয়লা উত্তোলন কোন ধরনের পুঞ্জস্খলনকে তোমার উদাহরণ? এটা হচ্ছে তোমার অবনমনের উদাহরণ। তারপরে দেখো ভেনিস শহর ক্রমশ বসে যাওয়ার কারণ হচ্ছে খনিজ তেল উত্তোলন। তারপরে দেখো ক্যাম্বারিং হলো এক ধরনের পার্শ্বীয় সম্প্রসারণ যা সৃষ্টি হয় শিলার ভূতাত্ত্বিক কারণে। কোনো একটি ভূমিভাগ দুই পাশে প্রসারিত হয়ে মাঝের অংশ বসে গেলে তাকে বলা হয় স্যাকং। নেক্সট হচ্ছে তোমার কত সালে ভূবিজ্ঞানী সার্ক পুঞ্জ স্খলনের সঞ্চালনের শ্রেণীবিভাগ করেন? 1938 খ্রিস্টাব্দে। ভূবিজ্ঞানী ভার্নেস কত সালে পুঞ্জ সঞ্চালনের শ্রেণীবিভাগ করেন? 1958 সালে। ভার্নেস পুঞ্জ সঞ্চালনের শ্রেণীবিভাগটি পরিমার্জন করেন 1978 সালে। ভার্নেস কর্তৃক শ্রেণীবিভাজন অনুযায়ী টপল কত প্রকার? 3 প্রকার। ভার্নেস কর্তৃক শ্রেণীবিভাগ অনুযায়ী অবস্কর প্রবাহ দেখা যায় আর্দ্র অঞ্চলে। চোরলে স্কুম সাডেল নিম্নলিখিত কোন বইটি লেখেন? জিওমরফোলজি। জিওমরফোলজি বইটি প্রকাশিত হয় 1984 সালে। নেক্সট দেখো যেটা আছে বলছে যে চোরলে তার সহযোগী কর্তৃক পুঞ্জ স্খলনের শ্রেণীবিভাগ টপল হলো তোমার উলম্ব সঞ্চালন। নিম্নলিখিত কোনটি পার্শ্বীয় সঞ্চালনের অন্তর্গত? ব্লক গ্লাইডিং। ক্ষুদ্র ভৃগু এবং অবতল ভূমিভাগ মূলত গড়ে ওঠে পুঞ্জ ক্ষয়ের ধীর প্রবাহে। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে অনেকগুলি লোব একে অন্যের উপরে অবস্থান করে গড়ে ওঠা ভূমিরূপটা হচ্ছে সলিফ্লাকশন মঞ্চ। সলিফ্লাকশন মঞ্চগুলি উচ্চতায় 12 থেকে 15 মিটার। আবহবিকাজাত পদার্থগুলি পাতের ন্যায় অভিকর্ষের টানে নিচের দিকে এসে খণ্ড বিখণ্ড হয়ে গড়ে ওঠে তোমার শিলা টেরাস। আগ্নেয়গিরিজাত তোমার ধুলো ছাই বৃষ্টি বরাবর বরফ গলা জলে মিশে যে কর্দম প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় লাহার। লোবের উপরে কাদা তোমার প্রবাহের ফলে তল সৃষ্টি হয়, সেই তলের শেষ প্রান্তে একটি রেখার ন্যায় যে শৈলশিলা উৎপন্ন হয় তাকে বলা হয় কাদা প্রবাহ বান। ভূমির ঢালের উপরে অনেকগুলি ক্ষুদ্র মঞ্চ বা ছোট ছোট ধাপের সৃষ্টি হলে তাকে বলা হয় টেরাক্যাটস। কর্দম প্রবাহ এবং শিলা নদী প্রবাহ দেখা যায় বিয়ার দ্বীপ এবং ফকল্যান্ড দ্বীপ। তারপর দেখো পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞ্চয় হলো হিমবাহ। পৃথিবী পৃষ্ঠে হিমবাহের মোট ক্ষেত্রমান প্রায় 150 লক্ষ বর্গ কিলোমিটার। নিম্নের কোন দেশটি বর্তমানে হিমবাহের উপস্থিতি দেখা যায় না? ভেনেজুয়েলা। বিশ্বের মোট হিমবাহের কত শতাংশে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত? প্রায় 91% তোমার আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। বিশ্বের মোট হিমবাহের কত শতাংশ গ্রিনল্যান্ডে অবস্থিত? প্রায় 8%। নেক্সট হচ্ছে তোমার উত্তর আমেরিকা মহাদেশে মোট হিমবাহর পরিমাণ কত? লেস দেন 0.5%। ফরাসি শব্দ গ্লেস এর অর্থ হচ্ছে তোমার বরফ। ভূভাগে চলমান বরফের বিশাল স্তূপকে বলা হয় হিমবাহ। ভারত এবং পাকিস্তান সীমান্ত রেখায় কোন হিমবাহটি অবস্থিত? সিয়াচেন। নিম্নলিখিত কোন হিমবাহটি গ্রিনল্যান্ডের অন্তর্গত? কোয়ারেক। চাপ বৃদ্ধির ফলে বরফের গলন এবং পুনরায় চাপ হ্রাসজনিত কারণে জমাটবন্ধকরণকে বলা হয় পুনঃশীলীভবন। একটি সাধারণ হিমবাহের গড় গতিবেগ দৈনিক 25 সেন্টিমিটার। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি হিমবাহের গতিবেগকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে না? সেটা হচ্ছে হিমবাহের ভৌগোলিক অবস্থান। হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়ে সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে নেভে বলা হয়। পৃথিবীর সবচেয়ে ধীরগতি হিমবাহটি হচ্ছে তোমার আন্টার্কটিকার মেসার। সবচেয়ে ধীর হিমবাহ মেসার এর দৈনিক গতিবেগ 3 থেকে 4 মিটার। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হিমবাহ হচ্ছে তোমার গ্রিনল্যান্ডের জাকোব সান। সবচেয়ে দ্রুতগামী হিমবাহ জাকোব সানের দৈনিক গতিবেগ প্রায় 46 মিটার। নেভে শব্দটি ফরাসি শব্দ। হিমবাহ সম্মুখভাগে জিভের আকৃতি মতো বলে একে বলা হয় স্নাউট। তারপর দেখো বরফ আবৃত তলদেশ বরফমুক্ত শিখর বিশিষ্ট পর্বত শৃঙ্গকে বলা হয় নুনাটাক্স। তারপর দেখো আছে নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশের হিমবাহ? ল্যাম্বার্ট। তারপর দেখো হিমবাহ হিমালয় পার্বত্য হিমবাহগুলির স্থানীয় নাম হচ্ছে হিমাল। তারপর দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে আলাস্কার হুবার্ড। কোন ধরনের হিমবাহে ক্রেভাসের উপস্থিতি বেশি মাত্রায় লক্ষ্য করা যায়? উপত্যকা হিমবাহ। পাদদেশীয় অংশে হিমবাহের বক্রাকার সম্মুখভাগকে বলা হয় হিমবাহ লোব। শীতকালে হিমবাহের উচ্চতা কমে যায়। রকি পার্বত্য অঞ্চলে হিমরেখা পশ্চিম ঢাল অপেক্ষা পূর্ব ঢালে বেশি উচ্চতায় অবস্থান করে কেন? তার কারণ হচ্ছে উষ্ণ বায়ু প্রবাহের জন্য। হিমশৈলের যে অংশে সমুদ্র জলের তলায় থাকে সেটা 8/9 ভাগ তলায় থাকে আর 1/9 ভাগ উপরে থাকে। বিশ্বের বৃহত্তম আইস শেলফি রস আইস শেলফ। বার্ড শব্দের অর্থ হচ্ছে পর্বত। তারপরে স্কার্ন্ড শব্দের অর্থ হচ্ছে ফাটল। হিমাবহ পর্বতের মধ্যে সৃষ্ট সংকীর্ণ গভীর ফাটলকে বলা হয় বাগসুন।
ক্রেভাসের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেভাসের গভীরতা 14 থেকে 45 মিটার। নিচের কোনটি পর্বতারোহণের সমস্যার সৃষ্টি করে? ক্রেভাসের উপস্থিতি। হিমবাহ কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে? উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়ায়। হাতলযুক্ত চেয়ার বা আরাম কেদারা আকৃতির ভূমিরূপটি হচ্ছে শার্ক। তারপর পৃথিবীর বৃহত্তম শার্ক হচ্ছে তোমার ওয়ালকট শার্ক। তারপরে ভারতের একটি উল্লেখযোগ্য করি হ্রদ হচ্ছে তোমার চন্দ্রতল। তারপর নিম্নলিখিত কোন তত্ত্বে ক্রমান্বয়ে তোমার বরফের গলন ও হিমবাহ বা বেসাল স্ল্যাপিং প্রক্রিয়ায় শার্ক গঠনের কথা বলা হয়েছে? জনসনের বাগসুন নিভেস তত্ত্ব। তারপর নিচের কোনটি শার্কের শ্রেণীভাগের অন্তর্গত নয়? সেটা সমান্তরাল শার্ক। একাধিক এরিটির বিপরীতমুখী অবস্থানে গঠিত হয় পিরামিড চূড়া। স্ক্যান্ডিনেভিয়া পিরামিড চূড়া ভূমিরূপটি কী নামে পরিচিত? মনুমেন্ট। তারপরে দেখো নেপালের মাউন্ট মাকালু কোন ধরনের হিমবাহ গঠিত ভূমিরূপের উদাহরণ? পিরামিড চূড়া। কানাডার ম্যাকেঞ্জি উপত্যকা একটি হিমদ্রোণী। তারপর দেখো এটা হচ্ছে প্যাটার্নস্টার হ্রদ দেখা যায় হিমবাহের যে অংশে, তা হলো হিমসোপান। নেক্সট হচ্ছে প্যাটার্নস্টার শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের প্রার্থনা। হিমালয়ের রূপকুণ্ড একটি প্যাটার্নস্টার হ্রদ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত মসৃণ প্রতিবাদ ঢাল এবং অমসৃণ অনুবাদ ঢাল ভূমিরূপকে রসেমতানে বলে? নিম্নলিখিত কোন ভূমিরূপটির অপর নাম তোমার শিপ রক রসেমতানে? ক্র্যাগ টেলের মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ 30 থেকে 33 ডিগ্রি। গ্রিনল্যান্ড এবং নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় সেটা হচ্ছে হিমবাহ। সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে ফিয়র্ড বলা হয়। পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডটি গ্রিনল্যান্ডের স্করসবি। পৃথিবীর গভীরতম ফিয়র্ড হচ্ছে তোমার আন্টার্কটিকার স্কেলটন ইনলেট। ফিয়র্ডের দেশ বা ল্যান্ড অফ তোমার ফিয়র্ডস বলা হয় কাকে? নরওয়েকে। তারপর দেখো ফিয়র্ডের দেশ বা ল্যান্ড অফ ফিয়র্ডস বলা হয় সুইডেনকে। তারপর দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপটা হচ্ছে তোমার গ্রাবরেখা। কোনো ধরনের মোরেন গঠনের একের বেশি হিমবাহের অবস্থান আবশ্যক হচ্ছে ভূমি গ্রাবরেখা। নিম্নলিখিত কোন গ্রাবরেখাটি হিমবাহ থাকাকালীন দেখা যায়? তোমার হিমাবদ্ধ গ্রাবরেখা। তারপরে মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনে কিছু নুড়ি বালি থাকে, সেটি তোমার ড্রামলিন নামে পরিচিত। নিম্নলিখিত কোন ভূমিরূপটি বাস্কেট অফ এগস নামে পরিচিত? ড্রামলিন। আগামুখ কথাটির অর্থ হচ্ছে তোমার আগন্তুক। আগমক কথাটির অর্থ হচ্ছে তোমার আগন্তুক। নেক্সট যেটা আছে দেখো সেটা হচ্ছে তোমার কাস্ট কথাটির অর্থ হচ্ছে তোমার উন্মুক্ত প্রস্তরভূমি। তারপরে তোমার কী ধরনের শিলাস্তর কাস্ট ভূমিরূপ গঠনে উপযুক্ত? তোমার চুনাপাথর, চক, ডলোমাইট সবকটিই কিন্তু হবে উত্তর। তারপর দেখো অ্যাড্রিয়াটিক সাগর সংলগ্ন চুনাপাথর গঠিত মালভূমি কী নামে পরিচিত? তোমার কাস্ট মালভূমি নামে পরিচিত। কাস্ট শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ভল ভাসর। তা সমগ্র পৃথিবীর কত অংশ কাস্ট অঞ্চলের অন্তর্গত? 7 থেকে 10% অঞ্চল কাস্ট অঞ্চলের অন্তর্গত। নিম্নলিখিত কোনটি বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল? ক্রাস মালভূমি। ইউরোপের কোন দেশে কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে? তোমার বাসনিয়া, হারজেগোভিনা, মন্টেনিগ্রো, তারপরে ক্রোয়েশিয়া সবকটি তোমার হবে উত্তর। নেক্সট হচ্ছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হচ্ছে তোমার বোরা গুহালু। তারপর দেখো যেটা আছে সেটা ইম্পর্টেন্ট কতগুলো বলছে, যখন বেশ কয়েকটি শৃঙ্খল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠন করে তাকে কি বলা হয়? ডোলাইন। নেক্সট হচ্ছে তোমার চুনা পাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজ আকৃতির গর্তগুলিকে বলা হয় বেল হোল। তারপর দেখো এখানে আছে কাস্ট অঞ্চলের গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটা হচ্ছে তোমার স্ট্যালাকটাইট। আর নিচের থেকে স্তম্ভের আকারে উপরের দিকে বাড়তে থাকা ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়কে বলা হয় স্ট্যালাগমাইট। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট যুক্ত হয়ে তোমার স্তম্ভের সৃষ্টি করে। নেক্সট দেখো যেটা আছে সংসদের একটা প্রশ্ন, যে চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় তোমার হেলিকটাইট। অর্থাৎ স্ট্যালাগমাইট এবং তির্যকভাবে হলে সেটাকে বলে হেলিকটাইট। চুনাপাথরের সৃষ্ট রৈখিক দ্রবণ খাত বিশিষ্ট ভূমিরূপটা তোমার গ্রাইট নামে পরিচিত। তারপর দেখো এখানে আছে চুনাপাথরের গুহায় দ্রবীভূত পদার্থ চাদরের মতো বৃদ্ধি পেলে তাকে বলা হয় ড্রেপ। নেক্সট যেটা আছে সেটা আছে দেখো তোমার শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথমে যেটা দিয়েছে বলছে আলাস্কার বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? হচ্ছে মালাস্পিনা। নেক্সট হচ্ছে তোমার বদ্রীনাথের নিকটে অবস্থিত ড্যাশ শৃঙ্গটি ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ? নীলকণ্ঠ। তারপরে আল্পস পর্বতের ম্যাটারহর্ন শৃঙ্গটি হলো একটি পিরামিড চূড়ার উদাহরণ। তারপরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকাকে বলা হয় হিমদ্রোণী। নেক্সট দেখো এখানে দিয়েছে যে ক্র্যাগের পশ্চাৎ দেশের শিলাস্তূপকে টেল বলা হয়।
হিমবাহ সঞ্চিত কেটেলগুলির মাঝে উঁচু স্থানগুলিকে বলা হয় নব। এই হলো তোমার শূন্যস্থান পূরণ। এবার দেখো এখানে কিছু ম্যাচ দেওয়া আছে, অর্থাৎ ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। তার মধ্যে এখানে একটা তোমার এইচএস একাডেমিক যেটা দিয়েছে, এখানে ধস যেটা আছে, ধসের সঙ্গে তোমার যুক্ত হবে এই 4 নাম্বার ভেলিকা। তারপর ককপিট ডোলাইন যেটা আছে সেটা হবে 3 নাম্বার জামাইকা। কাস্ট হ্রদ যেটা আছে সেটা হবে 1 নাম্বার তোমার ফ্লোরিডার আলিহানা নদী সংলগ্ন অঞ্চল। এবং সিঙ্কহোল যেটা আছে সেটা হবে তোমার সিঙ্কহোল যেটা, সেটা 2 নাম্বার দেরাদুন। এটা হবে উত্তর। তাহলে দেখো যতগুলো পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এখনও অনেক প্রশ্ন আছে যেগুলো তোমার অনেক সময় লেগে যাবে, তবে তোমাদের মোটামুটি যতগুলো করলাম এর মধ্যে থেকেই আশা করি অনেকটাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এতদূর পর্যন্তই। দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।